অগ্নি পরীক্ষা পর্ব ৬। বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে রাজ আর অনুর মধ্যে। তবে রাজের মন জুড়ে শুধুই অঞ্জু মানে অঞ্জলি। তবে দুজনের বন্ধুত্বে রীনা দেবী বেশ খুশি। মিঠিকে নিয়ে দুজনে হেসে খেলে আনন্দ করে দিন কাটায়। অনু মন দিয়ে কলেজে পড়াচ্ছে, সাথে টিউশনও পড়াচ্ছে। আর রাজ নিজের কাজে ব্যস্ত, তবে কাজের ফাঁকে পুরো সময়টা দুজনেই মিঠিকে দেয়। অনু খেয়াল করল সন্ধে থেকেই রাজের মনটা ভালো নেই, রাতে ডিনারটাও করেনি। রীনা দেবী, মায়াদি সবাই খুব চুপচাপ। মিঠি সে তো আপন মনে নিজের খেলনা নিয়ে ব্যস্ত। অনু মিঠিকে খাইয়ে দিল, রীনা দেবীও কোনো মতে ডিনার করল। অনু বলল পরে খাবে। মণিমা, কোনো সমস্যা হয়েছে গো? তোমরা সবাই কেমন চুপচাপ হয়ে আছো? তুমি তো ঠিকমতো ডিনারই করলে না, আর রাজ তো ডিনার করলই না। কোনো সমস্যা হয়েছে? সমস্যা নয় রে অনু, কাল অঞ্জলির ৪র্থ মৃত্যুবার্ষিকী, তাই বাবায়ের মনটা ভালো নেই। কষ্ট তো ছেলেটা সবসময়ই পায়, তবে বছরে এই দিনটা এলে ছেলেটার যন্ত্রণাটা আমি চোখে দেখতে পারি না রে। ও আচ্ছা মণিমা, কালকেই তো তাহলে মিঠির জন্মদিন। হ্যাঁ রে, তবে জন্মদিন কি কখনো মেয়েটা বোঝেনি, কখনো তো পালন করাই হয়নি। আমি পায়েস করে ওকে খাওয়াই, বাবাই তো সারাদিন একা একা থাকে, কষ্ট পায়। আর মাঝে মাঝে মেয়েটাকে একটু আদর করে। রাজকে দেখছি না, ও কোথায় মণিমা? মনে হয় ছাদে আছে, একা একা বসে আছে। এরপর অনু ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে রাজ দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। অনু রাজের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখতে রাজ ঘুরে তাকায়। অনু দেখে রাজের দু চোখ দিয়ে জল পড়ছে। তুমি ডিনার করবে না? ইচ্ছে নেই আমার। অনু রাজের চোখের জল মুছিয়ে দেয়, তারপর বলে, আচ্ছা, তুমি না খেয়ে এইভাবে মন খারাপ করলে কি তোমার অঞ্জলি খুব আনন্দ পাবে? হ্যাঁ, যে তুমি খাওয়া দাওয়া না করে সারাক্ষণ তার জন্য মন খারাপ করে বসে আছো। কি হলো বলো? প্লিজ অনন্যা, তুমি এখন যাও, আমার কথা বলতে ভালো লাগছে না। তোমাকে না নিয়ে আমি যাব না। আরে আমি কোথাও যাব না, প্লিজ অনন্যা, আমাকে একটু একা থাকতে দাও। তুমি আগে খেয়ে নাও। আরে আমার খাওয়ার ইচ্ছে নেই, আর আমাকে জোর করা তুমি কে? হ্যাঁ, তোমাকে বন্ধু বলেছি মানে এই নয় যে আমার সবকিছুতে তোমার কথা বলার অধিকার আছে। নিজের লিমিটে থাকো অনন্যা, এই বাড়ির একজন হতে যেও না। সরি রাজ, আমার ভুল হয়ে গেছে। আমার নিজের লিমিটে থাকাটা উচিত ছিল। আসলে এই কদিনে তোমাদের সকলকে খুব আপন ভেবে ফেলেছিলাম, তো তাই তোমাকে ডাকতে এলাম। আমার তো নিজের বলতে কেউ নেই এই পৃথিবীতে, তাই মিঠির কষ্টটা আমি বুঝি। তোমার আজ কষ্ট হচ্ছে কারণ আজ তোমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী, কিন্তু একবার ভাবো তো ওই বাচ্চাটার কথা, যে তার মায়ের ভালোবাসা পায়নি কখনো। সে তো বোঝেই না আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। শুধুই কি আজ মিঠির মায়ের মৃত্যুবার্ষিকী রাজ? আজ তো মিঠির জন্মদিনও, কিন্তু জন্মদিন কাকে বলে, সেদিনকে কি হয় সেটা মিঠি বোঝেই না, জানেই না। আজ মিঠির মা থাকলে কত আয়োজন করতো ওর জন্য, কত আদর করতো, ভালোবাসায় ভরিয়ে দিত মিঠিকে। আজ ওর মা নেই, তাই ওকে আনন্দে রাখার সব দায়িত্ব তোমাকে দিয়ে ওর মা দূর থেকে দেখছে, আর তুমি সেই দায়িত্ব পালন না করে এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলছো। এতে তোমার অঞ্জলি খুব খুশি হচ্ছে তো? তা বেশ, তুমি খুশি করো তোমার অঞ্জলিকে। আমি যাই, আমারই ভুল অন্যের বিষয়ে কথা বলা। অনু চলে আসতে গেলে রাজ অনুর একটা হাত টেনে অনুকে নিজের একদম কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। রাজের চোখের জলে অনুর ঘাড় ভিজে যায়। রাজ বলে, সরি অনন্যা, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। আসলে আমার খুব কষ্ট হয় অঞ্জলির জন্যে। ওকে ছাড়া আর কিছু ভালো লাগে না, বড্ড একা লাগে। আমার যন্ত্রণা তুমি কোনোদিন বুঝবে না। তুমি যদি
প্রাণ দিয়ে কাউকে ভালোবাসতে তাহলে বুঝতে ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলার যন্ত্রণা। আমি চাই না এই কষ্ট আর কেউ পাক। অনু রাজের পিঠে দুহাত আলতো করে রাখে, তারপর বলে, তোমার কষ্ট আমি হয়তো কখনো বুঝবো না জানি, তবে এটাও জানি আজ হয়তো অঞ্জলিদি নেই, তবে তার অংশ তার মেয়েকে তোমার কাছে দিয়ে গেছে। মিঠিকে খুশি রাখার দায়িত্ব তোমার। মিঠি খুশি থাকলে তো ওর মা খুব খুশি হবে বলো, আর এই খুশি থেকে তুমি ওদের দুজনকে বঞ্চিত করবে। রাজ বুঝতেও পারেনি আবেগের বশে সে অনুর কতটা কাছে চলে এসেছে, তাই অনুর থেকে দূরে সরে গিয়ে বলে, সরি সরি। ইটস ওকে, বাট প্লিজ কাল আমরা খুব আনন্দ করব মিঠির জন্মদিনে। আগামী বছর তো আর আমি থাকবো না, তাই এইবার প্লিজ আমরা সবাই একসাথে আনন্দ করি। রাজ অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, বেশ, চলো নিচে, ডিনার করব। নিচে এসে খাবার টেবিলে বসতে অনু প্লেটে খাবার সাজিয়ে দিল, তবে রাজ কিছুই খাচ্ছে না। প্লেটে আঁকি বুকি কাটছে দেখে অনু রাজের প্লেট থেকে একটু রুটি ছিঁড়ে তরকারি দিয়ে রাজের মুখের সামনে ধরে। রাজ অনুর দিকে তাকালে অনু বলে, আমি জানি আজ তোমার খুব কষ্ট হচ্ছে, খাওয়ার ইচ্ছে নেই, বন্ধুত্বে এইটুকু অধিকার আছে তো রাজ। রাজ কোনো কথা না বলে অনুর হাতে খেয়ে নেয়, তারপর অনু অল্প অল্প করে রাজকে খাইয়ে দেয়। তুমিও তো কিছু খাওনি, তাহলে আমাকে একা একা খাওয়াচ্ছ যে? না মানে আমি পরে খাচ্ছি। অনুর প্লেট থেকে রুটি তরকারি নিয়ে অনুর মুখের সামনে রাজ ধরে বলে, এ নাও খাও। এইভাবেই দুজন দুজনকে খাইয়ে দেয়। খাওয়া শেষে দুজন দুজনের ঘরে যাওয়ার সময় অনু বলে, তোমার মনটা তো ভালো নেই, তাই যদি পারো আজ মা আর মেয়ের সাথে ঘুমাও, মনটা ভালো লাগবে। অনু নিজের ঘরে চলে গেলে রাজ অনুর একটা হাত ধরে নিজের একদম কাছে টেনে এনে অনুর হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল মিশিয়ে আর এক কাল অনুর হাতে রেখে অনুর দিকে চেয়ে থাকে। অনু বলে, কি দেখছো? তোমাকে। আমাকে কি আজ নতুন দেখছো? না, ভাবছি সেই অহংকারী সবাইকে অপমান করা মেয়েটা আজ কতটা বদলে গেছে। এই শহরে আমার কোনো বন্ধু নেই, সমস্ত বন্ধু গ্রামে, আর কলেজের বন্ধুরাও এক একজন এক এক প্রান্তে। আমাদের দুজনের এই বন্ধুত্বটা চিরস্থায়ী হবে তো অনন্যা? আমি খুব লাকি যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। সব সময় চেষ্টা করব স্যার এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে। এখন আপনি ঘুমোতে যান, কাল সারাদিন কি করব সেটা আমরা সকালে উঠে প্ল্যান করব। গুড নাইট। গুড নাইট। পরদিন সকালে উঠেই রীনা দেবী নিজের ঠাকুর ঘরে মিঠির নামে পুজো দিয়ে পায়েস বানিয়ে খাইয়েছেন। তারপর রাত সকলকে জানিয়েছে যে আজকের বাড়িতে কোনো রান্না হবে না, সবাই মিলে ঘুরতে যাওয়া হবে, আর বাইরে লাঞ্চ ডিনার সব করে তারপর বাড়ি ফেরা হবে। সেই মতো মায়াদিকে সাথে নিয়েই সবাই বেরিয়েছে আজ। সারাদিন মিঠি খুব আনন্দ করেছে, আর মিঠির এই আনন্দে রাজ খুব খুশি, আর রাজের খুশিতে রীনা দেবী, কারণ উনি বুঝতেই পেরেছেন এই প্ল্যান অনুর। এইভাবেই দিন কাটতে থাকে। ইতিমধ্যে সত্যি হোক আর মিথ্যে, অনু আর রাজের বিয়ের 4 মাস পার হয়ে গেছে। আজ দোল পূর্ণিমা। রীনা দেবীর ঘরে মিঠি রং খেলার আনন্দে লাফাচ্ছে, সেখানে অনুও আছে। মিঠি বলল, কি মজা, কি মজা, আজ আমি আবির খেলবো, কি মজা। রীনা দেবী বললেন, মিঠি, একদম দুষ্টুমি করবে না। ঠাকুরকে নম করবে, তারপর পাপার সাথে গিয়ে মামামের ছবিতে মামামকে আবির দিয়ে নম করবে। ঠিক আছে, আমি কখন আবির খেলবো তাহলে? পাপা আসুক আগে, পাপা ঘরে আছে। এই অনু, একটু ডেকে নিয়ে আয় না বাবাইকে। যাচ্ছি মণিমা। ঘর থেকে বেরিয়ে অনু দেখে রাজের ঘরের দরজা খোলাই আছে।
তাই অনু ভাবল রাজকে বাইরে থেকে ডাকবে, যেহেতু ওর রুমে যাওয়া পছন্দ করে না। তাই রাজ বাইরে আসলেই রাজকে প্রথম আবির মাখিয়ে ভূত বানাবে। তাই কাউকে আবির দেয়নি অনু। যেই ভাবা সেই কাজ। অনু এক মুঠো আবির নিয়ে রাজের ঘরের দিকে এগিয়ে যায়। রাজের ঘরের দরজার সামনে গিয়ে দেখে রাজ অঞ্জলির একার বড় ছবিটা সামনে দাঁড়িয়ে। শুভ দোল পূর্ণিমা অঞ্জু। সেই ছোট থেকে এমন একটা দোল আসেনি যেখানে প্রথম আবির তোমাকে আমি দিইনি। বেশ তো আছো একা একা। কখনো মনে পড়ে না বলো আমার কথা? হ্যাঁ, মনে হয় না যে তোমাকে ছেড়ে তোমার দ্বীপ ভালো নেই? খুব কষ্ট হয় তোমাকে ছাড়া, জানো তো। রাতে ঘুম আসে না। তোমার এই ছবি দেখে রোজ সময় কাটাই। কতদিন তোমাকে কাছে পাইনি অঞ্জু। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। খুব আদর করতে ইচ্ছে করছে তোমাকে। খাটের পাশে রাখা একটা ছোট্ট ছবিতে রাজ গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। এইভাবেই আদর করব তোমায়। তুমি তো এতেই খুশি, তাই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলে। এই জন্মে আমার সাথে এরকম করলে তো পরজন্মে দেখো কি করি তোমার। যতবার জন্মাবো এই পৃথিবীর বুকে ততবার আমি শুধু আমার অঞ্জুকেই চাই আমার জন্যে। আমার বুকে আমার প্রিয় বন্ধু, আমার প্রেমিকা, আমার স্ত্রী রূপে থাকবে তো অঞ্জু আমার 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 সঙ্গে? আর প্লিজ কষ্ট দিও না আমাকে। পরজন্মে আমাদের দেখা হবে এই আশায় আমি আমার এই জীবনটা কাটিয়ে দেবো। ভালো থেকো। খুব ভালোবাসি তোমায়, আমার পাগলি বউটা। দরজায় দাঁড়িয়ে অনন্যার চোখ দুটো ভিজে যায়। তারপর হাতের আবিরের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বেসিনে হাত ধুয়ে কোনো মতে নিজের চোখের জল আড়াল করে ছাদে চলে আসে। ছাদের এক সাইডে দাঁড়িয়ে অনু হঠাৎ কেঁদে ফেলে। অনুর মনে পড়ে সেই বছর দোলের কথা। অনুর বাড়িতে খুব বড় করে দোলের অনুষ্ঠান হয়, অনেক লোকজন বন্ধু বান্ধব আসে। সেই বছর সোহিনীর বিয়ের পর প্রথম দোল, তবে তখন সবে সোহিনীর বিয়ের 1 মাস হয়েছে। সবার মতো সোহিনীও ভেবেছিল সেদিন ওর স্বামী অহন ওকে প্রথম আবিরে রাঙিয়ে দেবে, আর সোহিনীও অহনকে। তবে সোহিনীর সব ভাবনাকে মিথ্যে করে নিজের মতো বাড়ির সকলের সঙ্গে, অন্যান্য লোকের সঙ্গে দোলের আনন্দে মেতে উঠেছিল অহন। আর সেই দেখে সোহিনীর খুব অভিমান হয়েছিল, আর বলেছিল ও সেই বছর দোল খেলবে না। তাই শুনে অনু বলেছিল, বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো ন্যাকামি করিস না তো। বরকেই আগে রং দিতে হবে কেন? বর আগে রং না দিলে তোর গায়ে কি ফোসকা পড়বে? আজকের দিনের মেয়ে হয়ে এরকম ন্যাকামি তুই কি করে করিস বলতো? প্রত্যুত্তরে সোহিনী বলেছিল, তুই বুঝবি না অনু, আজকে যদি কাউকে কোনোদিন মন প্রাণ দিয়ে ভালোবাসিস সেদিন বুঝবি ছোট ছোট ইচ্ছাগুলোর কত মূল্য হয়। তুই আমাকে পছন্দ করিস না আমি জানি, তবু তুই তো আমার ছোট বোন। আমি প্রার্থনা করি এমন দিন যেন তোর জীবনে না আসে। আজ অনু নিজের চোখের জল দিয়ে বুঝতে পারছে কষ্টের উপর কত কষ্ট সেদিন সোহিনীকে দিয়েছিল ও। তাই আজ দূর থেকেই অনু মনে মনে বলে, সরি দিদি ভাই, অনেক কষ্ট দিয়েছি তোকে। তাই আজ দেখ আমার জীবনটা। অপমানের বদলে আজ দূর থেকে তোকে শুধু সরি বলা ছাড়া তো কোনো উপায় নেই আমার। তবু ঠাকুরকে বলি আমার প্রার্থনার যদি জোর থাকে আবার তুই আর অহন্দা এক হয়ে যা। তোরা দুজনে মিলে সুখে থাক। অনেক কটু কথা তোকে আমি বলেছি, তবে আজ আমি বুঝি রে দিদি ভাই, ভালোবাসার মানুষের থেকে দূরে থাকাটা কতটা যন্ত্রণার। নিজের ভাবনাতে অনু এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি কখন রাজ ওর কাছে এসে দাঁড়িয়েছে। রাজ বলে, অনন্যা, অনন্যা। অনুর ঘোর কাটতে চমকে যায়। রাজকে দেখে কোনো মতে নিজের চোখ মুছে নেয়।
চোখে জল? তুমি কাঁদছিলে? কেন কাঁদছিলে কেন? না মানে আসলে কি না মানে করছো? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। বলো কি হয়েছে, তুমি কাঁদছিলে কেন? আসলে আগের কথা মনে পড়ছিল। আমাদের বাড়িতে দোলের দিন অনেক লোকজন আসতো, খুব আনন্দ হতো, এই সব ভাবছিলাম। কিন্তু তুমি এখানে, মিঠি তো রাস্তায় পাড়ার বাচ্চাদের সাথে খেলছে একা একা। আমি যাই। হ্যাঁ, মিঠি একা নেই, ওখানে মায়াদি আছে। আর আমি রং খেলি না, তাই আর যায়নি। কখন কোথা থেকে কে এসে রং দিয়ে চলে যাবে। খেলো না কেন? যার জীবনে মনে কোথাও রং নেই, সে আর রং খেলে কি করবে? আগে খুব আনন্দ হতো জানো, দোল আসলে গ্রামে খুব আনন্দ হতো। আর অঞ্জু দোল খেলতে খুব ভালোবাসতো। ছোট থেকে এমন কোনো দোল যায়নি যখন প্রথম আবির আমি অঞ্জুকে দিইনি। ঠাকুরের পায়ে আবির দেওয়ার আগে অঞ্জুকে দিতাম, তাই হয়তো ঠাকুর রাগ করেই আমার থেকে অঞ্জুকে কেড়ে নিল। আজ অঞ্জু নেই, কেমন করে আর দোলে আনন্দ করি বলো? তাই এখন আর অভিমানে ঠাকুরকেও আবির দিই না, শুধু অঞ্জলির ছবিতে ওই আবির দিই আর মায়ের পায়ে শুধু নমস্কার করি। মিঠিও এই প্রথম আবির খেলছে। তোমার সেদিনের বলা কথা ভেবেই ওর জন্য সব সরঞ্জাম এনে দিয়েছি আমি। মিঠি রং খেলুক, মিঠির খুশিতেই আমার খুশি। অঞ্জুও হয়তো খুশি হবে আজকের দিনে। অনু নিজের দুঃখ কষ্ট সব কিছুকে সংযত করে নিয়ে হাসি মুখে বলে, অঞ্জলিদি খুব লাকি যে সে তোমার মতো একজনের এত ভালোবাসা পেয়েছে। আজ সে নেই, তবুও একটুও ভাটা পড়েনি তার প্রতি তোমার ভালোবাসায়। অঞ্জলি লাকি ছিল কিনা জানি না, তবে তবে ওকে পেয়ে আমি খুব লাকি। অনেক ভাগ্য করলে এমন স্ত্রী পাওয়া যায়, বুঝলো তো? আজ তো একা করে দিয়ে চলে গেল, কি আর করবো বলো? মিঠি আর মা আছে, তাই আমার জন্য আর কোনো পথ নেই। খুব কষ্ট করে হলেও অপেক্ষা করব। পরজন্মে দেখা হলে শক্ত করে ওকে আগলে রাখবো নিজের সাথে, আর হারিয়ে যেতে দেব না। অঞ্জু হলো আমার হৃৎপিণ্ড, তাহলেই বোঝো এই টুকরো টুকরো হওয়া হৃৎপিণ্ড নিয়ে কত কষ্ট করে বেঁচে আছি। তুমি এত ভালোবাসো অঞ্জলিদিকে, দেখবে জন্মান্তর বলে যদি সত্যিই কিছু থাকে, সে শুধু তোমারই থাকবে। সবাই বলে স্বামী স্ত্রীর বাঁধন নাকি 7 জন্মের, তাই সব জন্মেই তোমরা দুজন শুধু দুজনেরই থেকো। সেই আশাতেই বেঁচে আছি। আমাদের বাড়িতে তো দোলে তেমন আনন্দ হয় না। তুমি তো আজ চাইলে কোনো বন্ধুর বাড়ি যেতে পারতে, তাহলে তোমার মনটা ভালো লাগতো। আমার তেমন কোনো বন্ধু নেই, আর যারা ছিল সবাই কর্মসূত্রে বাইরে আছে। আর যারা এখানে আছে অনেকের সাথেই আমার যোগাযোগ নেই নিজের দোষে। আমি ঠিক আছি। তুমি যে ঠিক নেই সেটা আমি জানি অনন্যা। তুমি মুখে কিছু না বললেও বুঝতে পারি। যতই তুমি আমাদের সকলকে আপন ভাবো, তবু তোমার নিজের একটা মানুষের খুব দরকার জীবনে। তোমাকে তো আজ তোমার পরিবার ফিরিয়ে দিতে হয়তো পারবো না, তবে চাই খুব শীঘ্রই তোমার জীবনে কেউ আসুক যার ভালোবাসায় তোমার জীবন খুশি আর আনন্দে ভরে উঠুক। অনু কিছু না বলে শুধুই হাসলো। তবে আজকালকার ছেলেরা প্রেমিকার বিষয়ে যা পজেসিভ হয়, আমি কিন্তু তাকে বলেই দেব যে আমাদের বন্ধুত্বটা যেন নষ্ট না হয় তার জন্য। যদি দেখি তার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হচ্ছে, তবে তার নাক আমিই মেরে ফাটিয়ে দেবো। খুব হাসি পাচ্ছে, তাই না? হ্যাঁ, সেই গোবেচারার নাকের কথা ভাবছি আমি। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, অনু আর রাজের মধ্যে একটা স্ট্রং ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। দুজনেই দুজনকে আজ খুব বিশ্বাস আর ভরসা করে। অনু আজ নিজের জীবনের সব ভুল শুধরে সে এক অন্য অনু। তবে এই নতুন অনুর জীবনে রাজের অবদানও অনেক। বিশ্বাস আর ভরসায় দুজনেই আজ ভালো আছে। তাদের মেয়ে মিঠিকে নিয়ে তারা বেশ সুখে আছে। মিঠিও আজ
তার মিষ্টি ছাড়া কিছুই বোঝে না। এমনই এক সুখী পরিবারের স্বপ্ন দেখেন রীনা দেবী। আর ওনার এখন একটাই প্রার্থনা ভগবানের কাছে যে এই বন্ধুত্ব কবে ভালোবাসায় পরিণতি পাবে, কবে তার বাবাই অনু আর মিঠিকে নিয়ে নতুন করে ঘর সাজাবে। একদিন সকালে অনুর বাপি মানে গৌতমবাবুর বাড়িতে ড্রয়িং রুমে সবাই সোফায় বসে চা কফি খাচ্ছে। এর মধ্যে সোহিনী বলল, জানো মামা, বেশ কয়েকদিন আগে একটা শপিং মলে অনুর সাথে দেখা হলো। মিতা দেবী বললেন, শপিং মলে দেখা হলো, তা আবার তোর কাছে টাকা পয়সা চাইনি তো? ওই মেয়ে তো আবার টাকা ছাড়া চলতে পারে না। আর ছেলেটার কি যেন একটা নাম, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, রাজদীপ। তার তো আবার এত টাকা নেই যে ওকে ওড়ানোর জন্য দিয়ে দেবে। এবার গৌতমবাবু বললেন, তুমি সব সময় তোমার নিজের কথা সবার মুখে চাপিয়ে দাও কেন বলো তো? রনিত বলল, তুমি চুপ করো তো মা, বাপির আবার তার মেয়ের সম্পর্কে কিছু বললে গায়ে ফোসকা পড়ে যায়। হ্যাঁ পড়ে, কারণ তোমরা কোনোদিন ওকে আপন না ভাবলেও আমি চিরকাল ওকে আমার মেয়ে ভেবেছি, আর আজও আমি ভাবি, আগামী দিনেও ভাবব। ও কোনোদিন তোমাদের ভালোবাসা পায়নি, তাই আমি চেয়েছিলাম যেদিন ওর বিয়েটা ভেঙে গেল তখন সব সত্যি জানার পর ও যেন নিজের মতো বাঁচে, তোমাদের থেকে অবশ্যই দূরে গিয়ে। তাই আমি সেদিন কঠিন হয়েছিলাম, তবে কঠিন হতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। এবারে সোহিনী বলল, আরে দূর বাবা, আমার কোনো কথা না শুনেই তোমরা ঝগড়া করছো। বলো তো মা, মেয়েটা আমার কেমন আছে? অনু খুব ভালো আছে, নিজের ভুল বুঝে অনেক শুধরে নিয়েছে নিজেকে। রাজদীপের সাথে অনু খুব ভালো আছে মামা। এবারে মিতা দেবী বললেন, ভালো থাকলেই ভালো। সেদিন রাজদীপ অনু আর ওর মেয়ে মিঠিকে নিয়ে শপিং করতে গেছিল। অনু আমাকে দেখে নিজেই এসে আমার সাথে কথা বলল। ওর কথা শুনে বুঝলাম ও নিজের ভুল বুঝতে পেরেছে। সুজাতা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, শুনে ভালো লাগলো যে মেয়েটা যেখানেই আছে ভালো আছে। মা, অনু এখন চাকরি করছে। ও যে কলেজ থেকে MBA আর BBA পাশ করেছে না, সেই কলেজেরই প্রফেসর আজ অনু। আর কলেজের পর একটা কোচিং ইনস্টিটিউটেও পড়াচ্ছে। এবার শ্রীরাধা বলল, অনু যে এতটা বদলে যাবে ভাবতেও পারিনি। রনিত বলে উঠল, এখানে যে বিলাসিতার মধ্যে বড় হয়েছে সেখানে ওই 2 পয়সার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক কি আরও ডিমান্ড ফুলফিল করতে পারবে? তাই বাধ্য হয়ে আজকে চাকরি করছে। শ্রীরাধা বলল, ওভাবে কেন বলছো? মেয়েটা যদি নিজের ভুল বুঝে নিজের জীবন সাজিয়ে নেয়, তোমার সমস্যাটা কি তাতে? ওই যে চলে গেল, আর তো কখনো ফিরে আসেনি আমাদের কাছে। তুমি ওর ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছো, তাতেও আমাদের কাছে টাকা চাইনিও। তাহলে সৎ পথে সম্মানের সাথে যদি আর চাকরি করে, তোমার সমস্যাটা কোথায়? ওই চাকরি করার যোগ্যতাটাও না আমরা করে দিয়েছি, না হলে কোথায় যেত আজও? হ্যাঁ, ভিক্ষা করারও যোগ্যতা নেই ওর। যোগ্যতা কেউ কাউকে করে দেয় না, যে যার যোগ্যতা নিয়ে জন্মায়। তোমরা হয়তো ওকে সুযোগ করে দিয়েছ, কিন্তু নিজের মেধার জোরে পড়াশোনা অনু করেছে। আর অনু পড়াশোনায় সত্যিই ভালো, তোমার সোহিনীর, এমনকি আমার থেকেও। সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। এবার মিতা দেবী বললেন, যে এই বাড়িতে নেই তাকে নিয়ে এত কথার কি আছে? ও যখন আর নেই, ওর কথাও আমার ঘরে হোক, সেটা আমি চাই না। সুজাতা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, আজ অনুর জন্মদিন বৌদি, তোমরা একবার কেউ মেয়েটাকে ফোন করবে না? না, ওই মেয়েকে নিয়ে আর কোনো মাতামাতি হোক আমি চাই না, আর তোমরাও কেউ ওকে ফোন করবে না। অন্যদিকে আজ সকাল থেকেই অনু ছটফট করছে। এখানে কেউ এখনো ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। ভেবেছিল বাড়ি থেকে অন্তত কেউ একবার ফোন করবে, কিন্তু কেউ ফোন করেনি। তাই মন খারাপ করে কলেজে চলে গেল। অটোয় যেতে যেতে অনু ভাবছিল, প্রত্যেকবার পিপি পায়েস রান্না করে আমাকে খাওয়াতো। ছোট থেকেই দেখতাম দাদা ভাই আর দিদি ভাইয়ের জন্মদিনে মা নিজে হাতে কত রান্না করত, আর আমার জন্মদিনে পিপি করে দিত। ছোট থেকেই মা আমাকে খুব একটা পছন্দ করতো না। তখন বুঝতাম না
আজ সব কারণ বুঝি। আমি জানি তোমরা আমাকে ফোন করে ছোট্ট একটা উইশও করবে না, তবে আমি চাই তোমরা ভালো থাকো। অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আমার ক্ষমা চাওয়ার অধিকারও নেই, তাই দূর থেকেই ক্ষমা চাই। আজ বন্ধুরাও কত দূরে আছে, সবারই ফেসবুক হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল মেসেজ। সন্ধেবেলায় কলেজ থেকে ফিরে অনু ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে নিজের কাজ করছে আর ভাবছে। আজকে ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছু চেনা পরিচিত মানুষজন জাস্ট ফর্মালি শুভেচ্ছা জানালো, কলেজেও জানালো, কিন্তু আমার নিজের কেউ তো আমাকে একটা উইশও করলো না। এখানে মণিমা বা রাজকে তো আমি বলিনি আজকে আমার জন্মদিন, ওরাও জানে না। এই সব ভাবনা চিন্তার মধ্যে হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠল। সেই শুনে অনু দরজা খুলে দেখল রাজ অফিস থেকে বাড়ি ফিরেছে, আর ওর হাতে এক গোছা টাটকা লাল গোলাপ। সেই দেখে অনু মনে মনে খুব আনন্দ পেলেও মুখে সেটা প্রকাশ করল না। রাজ বাড়ি ঢুকতে অনু আবার সোফায় গিয়ে বসে নিজের ল্যাপটপটা নিয়ে কাজে বসে গেল। তবে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। রাজের ঘরের দরজাটা খোলাই ছিল, আর সোফায় বসে থাকলে ঘরের অনেকটা অংশই দেখা যায়। অনু মন দিয়ে কাজ করতে পারছে না, শুধু ভাবছে কখন রাজ এসে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। অনু খেয়াল করল রাজ ওর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওই একগুচ্ছ লাল গোলাপ অঞ্জলির বড় ফটোটার সামনে রাখা একটা ফুলদানিতে রাখল। আর সেটা দেখে অনুর চোখটা আবার ভিজে গেল। আবারও অনুর মনে পড়ল সেই দিনটার কথা, যেদিন রনিত আর শ্রীরাধার বিয়ের পর শ্রীরাধার প্রথম জন্মদিন। সেদিন বাড়ির সবাই শ্রীরাধাকে শুভেচ্ছা জানালেও রনিত জানানো দূর, বাড়ি পর্যন্ত ছিল না। রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে, আর শ্রীরাধা ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়েছিল। সেই দেখে অনু বলেছিল, মন খারাপ দাদা ভাই উইশ করেনি বলে? কি আর করবে বলো, ভাগ্য বলে মেনে নাও। সব কিছু তো আর সবার ভাগ্যে থাকে না। দাদা ভাইয়ের কাছে তোমার সামান্যতম গুরুত্ব থাকলে তবেই তো তোমার জন্মদিন মনে রাখবে বলো। এবার নিজের স্টেটাসটা বুঝতেই তো পারছো, তাই এখন আর কেঁদে কেঁদে চোখের তলায় ডার্ক সার্কেল ফেলে দিও না, তাহলে দাদা ভাইয়ের পরে তোমার দিকে তাকানোর ইচ্ছে হলেও আর তাকাবে না। আর শোনো, তুমি দেখতে খুব একটা মন্দ না, কিন্তু শুধু রূপ দিয়ে তো আর বরের মন জয় করা যায় না, তার জন্য নিজেকে একটু গ্রুমিং করতে হয়, বরের চোখের সামনে ফিটফাট থাকতে হয়। এমন গাইয়ার মতো শুধু রূপ নিয়ে ঘুরলে বরের মন জয় করা যায় না। তাই বলছি, তুমি চাইলে বলো, আমি তোমাকে বেশ কিছু ভালো ভালো পার্লারের নাম সাজেস্ট করে দেব। সময় থাকলে আমিও যেতে পারি তোমার সাথে, কারণ তোমার তো আবার এত এক্সপেন্সিভ পার্লারে যাওয়ার অভ্যাস নেই, তাই না? এইসব ভাবতে ভাবতে অনুর চোখটা কখন ভিজে গেল সে নিজেও বুঝতে পারল না, আর মনে মনে নিজেই বলে উঠল, অনেক পাপ করেছি আমি, অনেক অন্যায় করেছি, সকলের সাথে অনেক অন্যায় করেছি। আজ তার মূল্য আমাকে দিতেই হবে। আর যতই আমি নিজের ভুল শুধরে নিই না কেন, যা অন্যায় আমি করেছি তার মাসুল আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত দিতে হবে। কারো ভালোবাসা পাওয়া আমার ভাগ্যে নেই, কারণ আমি কোনোদিন কাউকে ভালোবাসতেই পারিনি। মনে মনে এইসব কথাই সারাদিন অনু ভেবেছে। অনু চুপ করে বসেছিল, দু চোখ তার ভিজে গেছে। সে খেয়ালই করেনি কখন রাজ ওর সামনে এসে দাঁড়িয়েছে। রাজ তুড়ি বাজিয়ে অনু ল্যাপটপটা অফ করে সামনের সোফায় বসে। কি ম্যাডাম, হঠাৎ কোন ভাবনার সাগরে ডুব দিয়ে চোখের জল আর নাকের জল এক হয়ে গেল? হ্যাঁ, না না, কিছু না, এমনি মাঝে মাঝে অনেক কথা মনে পড়ে তো তাই। মিঠি আজ ঘুমিয়ে পড়েছে, সারাদিন এত ছুটোছুটি করে মেয়েটা, তাই মণিমা ওর কাছে আছে। তা তোমার ফিরতে এত রাত হলো? মনটা ভালো লাগছিল না, তাই অফিসেই বসেছিলাম। কেন, কিছু হয়েছে? না মানে আমাকে কি সেটা বলা যায়? তেমন বিশেষ কিছু না, তোমাকে আর বলা যাবে না এমন গোপন কিছু নেই আমার জীবনে অনন্যা।
আসলে আজ আমার আর অঞ্জলির অফিসিয়ালি লাভ অ্যানিভার্সারি। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি যখন ক্লাস 12-এ পাশ করি, তখন ওকে প্রপোজ করেছিলাম। তারপর তো ভুবনেশ্বর চলে গেলাম। সেই সময় অঞ্জুকে বলেছিলাম অপেক্ষা করতে, ফিরে আসবো ঠিক ওর কাছে। জানো অনন্যা, সেই সময় অঞ্জু রোজ ফোন করে করে কাঁদত। তখন বুঝিনি আমার 6 বছরের অপেক্ষা আর ওর কষ্টের শাস্তি স্বরূপ আমাকে সারা জীবন অপেক্ষা করাবে আর কষ্ট দেবে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি অঞ্জলিদিকে এত ভালোবাসো, দেখবে আগামী জন্মে সে আবার তোমার কাছে ফিরে আসবে। আর এই জন্মে তার ভালোবাসার স্মৃতি, তার ভালোবাসার উপহার স্বরূপ মিঠিকে তো তোমায় দিয়ে গেছে। মিঠির জন্য তোমাকে আজ খুশি থাকতে হবে। সেটাই চেষ্টা করি সবসময় অনন্যা। তোমাকে হয়তো কোনোদিন বোঝাতে পারবো না অঞ্জু আমার জীবনে কি। অঞ্জু আর ওর ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি বিশ্বাস করি অঞ্জু আমার আর মিঠির পাশে আছে। আমরা হয়তো ওকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাও আছে। অনু হাসি মুখে তাকিয়ে থাকে। আমি তো সব বললাম তোমাকে, সব সময় বলিও, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলো না। কিছু জিজ্ঞেস করলেই বলো পুরনো কথা ভাবছিলাম, কিন্তু কি কথা ভাবো সেটা শেয়ার করো, আমিও শুনি। আমার লাইফে তো আর বিশেষ কিছুই নেই রাজ, তাই আর কি বলবো বলো। আর যা বলার মতো তুমি তো সব কিছুই জানো। এই পৃথিবীতে আমি একা, আমার নিজের কেউ নেই। আর একা মানুষের জীবনে কী বার থাকতে পারে। দেখো না, এভাবে বলো না। জানি আমরা তোমার আপনজন নই, তবু আমরা কি তোমার কেউ নই? আজ তোমরাই তো আমার সব রাজ। তোমরা ছাড়া আর তো কেউ নেই আমার। তবে হ্যাঁ, একজন আছে। কে সে? আমার বেস্ট ফ্রেন্ড। ও আমাদের কলেজের ব্যাঙ্গালোরে যে ব্রাঞ্চটা আছে না, সেখানকার প্রফেসর। ও আমার থেকে বয়সে বড়, তোমার সমবয়সী হবে হয়তো। অনেক দিন কথা হয় না আমার সাথে। মনে হয় কোনো সেমিনারে আউট অফ কান্ট্রি আছে। ও কলকাতায় আসলে তোমার সাথে আলাপ করিয়ে দেব। বেশ, দিও। কিছুক্ষণ গল্প করে তারপর ডিনার করে দুজনে দু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় মিঠি স্কুল গেছে, মায়াদি গেছে স্কুলের গাড়িতে তুলতে। এদিকে রীনা দেবী রান্না করছে আর অনু হেল্প করছে। অন্যদিকে রাজ সোফায় বসে পেপার পড়ছে। রীনা দেবী বললেন, অনু, তোকে রোজ আমি বারণ করি, তাও এই সকালে কেন আমাকে হেল্প করতে আসিস বলতো? তোর কলেজ যাওয়া নেই আজকে? সব আছে, কিন্তু তুমি একা একা সব কাজ করো, আমার ভালো লাগে না। আমাকেও তো একটু শিখিয়ে দিতে পারো, আমি তো তেমন কিছুই পারি না। শেখার জন্য সারা জীবন পড়ে আছে। এখন বাচ্চা মেয়ে তুই, আনন্দ হই হুল্লোড় করে কাটাতো। তুমি এমনভাবে বাচ্চা মেয়ে বলছো যেন আমি মিঠির মতো। আর সারা জীবন ধরে কাজ শিখলে তোমাকে আমি হেল্প করব কবে? আর আমি তো আর সারা জীবন এখানে থাকতে পারবো না। কথাটা শোনা মাত্র রাজের মুখটা হঠাৎই যেন গম্ভীর হয়ে গেল। রীনা দেবী বললেন, যদি আমি তোকে আমার কাছে রেখে দিই, পারবি না তবু থাকতে এই মায়ের কাছে তার মেয়ে হয়ে? না গো মণিমা, তার হয় না। চলে যেতে আমাকে হবেই। তবে মাঝে মাঝে এসে আমি তোমাদের জ্বালাবো তো। আমি তো আর দূরে চলে যাচ্ছি না। দেখো, এই সব কিছুর মাঝে 6 মাস কেটে গেল, আর তো মাত্র কয়েকটা দিন। তুই একদিন চলে যাবি ভাবলেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে রে মা। বড্ড ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলেছিস আমাকে আর আমার ওই নাতনিটাকে। তুমিও এবার মিঠির মতো কান্না করো, আমি আইসক্রিম আর চকলেট দিয়ে মান ভাঙাবো। মারবো এক চড়, মায়ের সাথে ফাজলামি। আচ্ছা মণিমা, এই তোমার বর কিভাবে তোমার মান ভাঙাতো শুনি? তোর লজ্জা নেই না রে? সম্পর্কে উনি তোর শ্বশুর হন, আর তুই তার প্রেমালাপের কথা জানতে চাইছিস? শ্বশুর বলাতে অনু রান্নাঘরে আর রাজ সোফায় বসে দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে থাকে। আর রীনা দেবী সাইড থেকে
মিটিমিটি হাসছেন। দুজনের ধ্যান ভাঙে অনুর ফোনের রিংটোনে। সোফার সামনে রাখা সেন্টার টেবিলে অনুর ফোনটা বেজে উঠল। রাজ কোনো মতে অনুর থেকে চোখ সরিয়ে অনুর ফোনের দিকে তাকাতে দেখল স্ক্রিনে একটা বেশ সুন্দর দেখতে ছেলের ছবি ভেসে উঠল, আর তার নামটা সেভ করা আছে মিস্টার ইডিয়ট। কে এই মিস্টার ইডিয়ট? মিস্টার ইডিয়টের আগমনে গল্পের মোড় ঘুরবে কোথায়? জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।